মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার জীবন। মানুষ তার জীবনের চেয়ে বেশি কোনো কিছুকেই ভালোবাসে না, কিন্তু সে জীবনও কিছু মানুষ আপাত দৃষ্টিতে বিক্রি করে দেয় টাকার বিনিময়ে। অ্যাকচুয়ালি টাকার বিনিময়ে বিষয়টা এরকম না, এটি দায়িত্ববোধের জায়গা থেকে। মানুষের জীবনের চেয়েও মূল্যবান একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেশপ্রেম। মানুষ দেশকে বাঁচানোর জন্য এই জীবনও অকাতরে বিলিয়ে দেয়। সর্বপ্রথম কারা জীবন দিতে প্রস্তুত থাকে জানেন? সর্বপ্রথম এদেশের ডিফেন্সের লোকগুলো। তারা সামান্য কিছু টাকা পায়, পারিশ্রমিক পায়। এর বিনিময়ে তারা সর্বপ্রথম দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। একদম চোখের সামনে সে জানে যে তার জীবনটা চলে যাবে কামানের গোলায় কিংবা শত্রুর আঘাতে। এটা জেনেও যে মানুষটা সর্বপ্রথম জীবন দিতে প্রস্তুত থাকে, তারা হচ্ছে ডিফেন্সের লোক। বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য তারা অঙ্গীকারবদ্ধ। কিন্তু সেই ডিফেন্সের লোকদেরকে আমরা সামাজিকভাবে কি অতটা মূল্যায়ন করি বা করতে পারি? রাষ্ট্রীয়ভাবে কি তাদেরকে অতটা মর্যাদা দিতে পারি? কিংবা অর্থনৈতিকভাবে কি তাদেরকে অনেকটা স্বাবলম্বী করতে পারি? একজন সৈনিককে কয় টাকায় বেতন পায়, কি সমাজের তার স্ট্যাটাস, কি মূল্যায়নটা তাদের করি, যারা জীবন দেওয়ার জন্য প্রথম প্রস্তুত হয়ে থাকে। আমার এই দেশের মানুষের কাছে প্রশ্ন যে আমরা ব্যক্তিগতভাবে ডিফেন্সের লোকদেরকে কতটা সম্মান করতে পারি বা সম্মান দেখাই? আমাদের রাষ্ট্রীয় কাঠামো কতটুকু তাদেরকে সুবিধা দিয়ে থাকে? দেখুন, যদি যুব সমাজকে এই ডিফেন্সের লোকদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, সম্মান বিষয়ে সচেতন করা না হয়, তাহলে এই যুব সমাজ কিন্তু দেশের জন্য অকাতরে জীবন দিতে প্রস্তুত থাকবে না। যারা ডিফেন্সে চাকরি করে তারা কিন্তু শুধুমাত্র টাকার জন্য এই চাকরিটা করে না। যদিও এই চাকরির জন্য প্রাথমিকভাবে মানুষ মনে করে যে আমি অর্থ উপার্জনের জন্যই চাকরি করতেছি, কিন্তু একমাত্র ডিফেন্সের চাকরি শুধু অর্থের জন্য না, দেশকে ভালোবেসে জীবন উৎসর্গ করার জন্য এই চাকরি। তাহলে যুব সমাজকে এই কাজে উদ্বুদ্ধ করার জন্য তাদেরকে যদি সমাজে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, অর্থনৈতিকভাবে তাদেরকে বেশি সম্মান দেওয়া হয় এবং সুবিধা দেওয়া হয়, তবেই যুব সমাজ এই পেশায় নিজেকে উৎসর্গ করে দেবে। একটি দেশ, একটি জাতিকে টিকে রাখতে সর্বপ্রথম মানুষের দরকার দেশপ্রেম। সেই দেশপ্রেম জাগ্রত করার জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে কিছু পদক্ষেপ নিতে হবে। সেটা কি নিতে হবে সেটা আমার ব্রেনে নেই, এটা সমাজে এবং রাষ্ট্রে যারা অনেক বড় বড় পদে বসে আছেন তারাই চিন্তা করে দেখবেন। আর আমার ব্যক্তিগতভাবে চাওয়া এই রাষ্ট্রের কাছে
এই দেশের মানুষের কাছে, জনগণের সরকারের কাছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে অন্তত 1 বছরের সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক। এটা আমি অনেক দিন থেকে, অনেক বছর থেকে বলে আসছি। বিশ্ব দরবারে যদি মাথা উঁচু করে দাঁড়াতে চান, তাহলে সামরিক শক্তি স্ট্রং করেন। যারা পৃথিবীর মোড়ল, তারা কিন্তু একমাত্র সামরিক শক্তির কারণেই তারা মোড়লগিরি করতেছে। আর যাদের সামরিক শক্তি ভঙ্গুর, তারা তাদের দাসত্ব করতেছে। আমাদের জনগণ আছে রে ভাই, আমাদের 20 কোটি জনগণ। আমরা কোনো দিকে পিছিয়ে থাকার মতো কথা ছিল না। রাশিয়া আমেরিকার চেয়ে বাংলাদেশের জনগণের জনসংখ্যা বেশি। তাহলে তারা কোথায়, আমরা কোথায়? এই জনগণকে যদি আমরা জনশক্তিতে পরিণত করতে পারি, তাহলে অনেক দেশেরই দাদাগিরি থেমে যাবে। হয়তোবা হবে একটা সময়, হয়তোবা এই রাষ্ট্র এই প্রয়োজন অনুভব করবে একটা সময়, এই দেশের প্রত্যেকটি মানুষকে সামরিক প্রশিক্ষণ দেবে। হয়তো সেদিন আমরা বেঁচে থাকবো না, দেখে যেতে পারবো না, কিন্তু এই প্রয়োজনটা অনুভব করি আমি। আপনাদেরও করা উচিত। আমরা যদি 20 কোটি জনগণ, 20 কোটি যোদ্ধা সৈনিক হয়ে থাকি, কাউকে ভাই কোনার টাইম আছে? হ্যাঁ, কাউকে কোনার টাইম নাই। তো আমি অনুরোধ করব দেশের জনগণের কাছেও, আপনাদেরও, সবাই যদি একসাথে আমরা দাবি উত্থাপন করি যে ভাই আমরা অন্তত 1 বছরের জন্য হলেও সামরিক প্রশিক্ষণ নিতে চাই। এটা সম্ভব, এটা সম্ভব। দেখবেন দেশ অনেক উন্নত হবে, অনেক উন্নত হবে। একজন সামরিক বাহিনীর লোক, তাদের মেধা, তাদের চিন্তাধারা, তারা কিন্তু অন্য সাধারণ মানুষের চেয়ে ভিন্ন। তারা সহজে অন্যায় করতে পারে না। অন্যায় দেখলে তাদের মাথার রক্ত গরম হয়ে যায়। কারণ তারা যে সামরিক প্রশিক্ষণ নিছে, সামরিক প্রশিক্ষণ নিতে গেলে প্রথমেই তো দেশপ্রেম ব্রেনে ঢুকে দেওয়া হয়েছে, যে সবার আগে দেশকে ভালোবাসো, দেশের জন্য কাজ করো। আর তাদের সামনে অন্যায় করাটা খুব টাফ, মুশকিল। তো কাউকেই ছোট করব না, সবাইকেই বলবো, এই বাংলাদেশের প্রত্যেকটা জনগণ খুব ভালো আমার কাছে মনে হয়। আমি কাউকে খারাপ বলবো না, কারণ বদনাম করে কখনোই নিজেকে বড় করা যায় না। আমরা বিগত দিনে দেখেছি, কেউ কোনো কথা বলতে গেলে আগে সবার আগে বদনাম শুরু করে, বদনাম করতে করতে অর্ধেক টাইম পার করে দেয়, পজিটিভ কিছু দেখে না। কিন্তু আমি বাংলাদেশের মানুষের ভেতরে পজিটিভ কিছু দেখি, লক্ষ্য করি। এই দেশের মানুষ অনেক ভালো, ভেতরে অনেক সম্ভাবনা আছে, শুধু আমাদের সিস্টেমটা দাঁড় করায় দিতে হবে। ভালো জিনিসকে মানুষ গ্রহণ করছে না ভাই, ভালোকে ভালো মানুষ বলে, গ্রহণ করে। মন্দকে কিন্তু মানুষ ঠিকই লাথি মেরে দূরে সরিয়ে দেয়। আমাদের ভালো মন্দটা জাস্টিফাই করতে শিখতে হবে, ভালোটাকে মানুষকে দেখাইতে হবে, বুঝাইতে হবে, তুলে ধরতে হবে। মানুষের ধারণা ছিল এই দেশ কখনো দুর্নীতিমুক্ত হবে না। দুর্নীতির সময়ও আমি আশাবাদী ছিলাম যে এই দেশ দুর্নীতিমুক্ত হবে একদিন, এই দেশ, এই জাতি কলঙ্কমুক্ত হবে একদিন। কারণ শূন্য স্থান কখনো শূন্য থাকে না। এমনও হতে পারে, বেঁচে থাকবো কিনা জানি না, এমনও হতে পারে পৃথিবীর মধ্যে বাংলাদেশের মানুষ, বাঙালি রোল মডেল হবে। অর্থাৎ একজন বাঙালি দেখলে পৃথিবীর সব মানুষ মনে করবে সৎ মানুষ,
মানে ভদ্র মানুষ, ধনী মানুষ বাঙালিরা হবে। কারণ তারা একটা সময় পরিবর্তন হবে ভাই। এই দেশ একটা সময় পরিবর্তন হবে, আরো হবে, হচ্ছে, আরো হবে। এই যে চড়াইয়া উতরাইয়া নিজেকে তৈরি করে একটা সময় এই দেশের মানুষ সভ্য জাতিতে পরিণত হবে। আমি সেই সম্ভাবনাটা দেখি। আমি কখনোই হতাশ হই না, যে কোনো কাজে হতাশ হই না ভাই। আমি আশাবাদী। যারা কথায় কথায় বলেন এ দেশের মানুষ চুরি ছাড়া কিছু জানে না, এ দেশের মানুষ এটা না, এ দেশের মানুষ ওটা না, তারা দূরদর্শী না। তারা শুধু বর্তমান দেখে, ভবিষ্যৎ দেখে না। হয়তো বলতে পারেন যে ভবিষ্যৎ আরো খারাপ হবে, আরো খারাপ হবে। না, হবে না। আইএমএ জাহেলিয়াতের যুগে কেউ কি ভাবছিল যে সেই দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন মানুষের জন্ম হবে, সেই দেশ পবিত্র হবে, সেই দেশে মানুষ ভালো সভ্য হয়ে যাবে? হয়েছে না? অনেক জাতি আছে যারা প্রচুর প্রচুর খারাপ জাতি, তারা অনেক মারামারি, কাটাকাটি, হানাহানি, অনেক খারাপ কাজ করে, কিন্তু একটা সময় তো তারা ভালো হয়ে গেছে বা যায়। ভালো মানুষ অবশ্যই, যদি সত্যের জয় হয়, ভালোর জয় হয়, যদি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য যদি ভালোর দিকে ধাবিত হয়, তাহলে এই দেশের মানুষও ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশাহত হবেন না। আশাহত হওয়া যাবে না। সে যে দল আসুক না কেন, যে রাষ্ট্র ক্ষমতা আসুক না কেন, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা দেশের মানুষ, সাধারণ মানুষ, দেশকে ভালোবাসি, দেশের উন্নয়নে ভাই আমরা কাজ করব। ছাত্র ভাইরা হচ্ছে দেশের রিজার্ভ ফোর্স। আমিও ছাত্র ছিলাম, আপনিও ছিলেন। ছাত্ররা হলো এ দেশের রিজার্ভ ফোর্স। ওদের একত্রিত হতে সময় লাগে মাত্র 1 মিনিট। ছাত্রদের একত্রিত হতে সময় লাগে মাত্র 1 মিনিট। 52-এর ভাষা আন্দোলনে ছাত্ররা কিভাবে এক হয়ে গেল, এরপর 71 সালে তাদের ভূমিকা দেখেন। মানে 71 সালের পরে আমাদের ধারণা ছিল সেই ছাত্ররা আর কোনো ভূমিকাই পালন করবে না বা ভূমিকাই পালন করতে পারবে না। এই যে দেখেন 24 সালে কিন্তু তারা একটা সংস্কার করে ফেলল। আমি কিন্তু কোনো দলকে খারাপ বলতেছি না ভাই। আপনারা আবার কে কোন দল করেন আমি জানি না, হয়তোবা কারো মনে আঘাত লাগতে পারে, আমি এর জন্য সরি। আমি আসলে কোনো দল নিজেও করি না। দলটা আসলে, পলিটিক্সটা আমার আসলে কোনোভাবেই পছন্দের একটা কাজ না। আমি একজন দেশের সাধারণ জনগণ, আমি নিরপেক্ষ একটা মানুষ। মানে মানুষের অপছন্দের কিছু কাজ থাকে না, আমার অপছন্দের কাজ হচ্ছে রাজনীতি করা। আমি রাজনীতিকে অপছন্দ করি। এ কারণেই সব রাজনীতি দলের ব্যক্তিদেরকেই চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি, এটা আপনার ভুল, এটা আপনার সঠিক। ভুলটাকে সুন্দরভাবে ধরিয়ে দেব। সে যদি মানলে মানলো, না মানলে নাই। তো অনেক কথা বললাম, আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।